ওয়েলকাম ব্যাক টু লার্নিং পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে নাগরিক কারা, জন্মসূত্রে নাগরিকতার কটা ভাগ, কিভাবে তারা নাগরিক হচ্ছে, নাগরিক বিদেশির মধ্যে কি ফারাক, দ্বৈত নাগরিকত্ব কি। আজকের ভিডিওতে আমরা এটা জেনে নেব যে স্বাভাবিক বা জন্মসূত্রে নাগরিকত্ব ছাড়াও যে অনুমোদন সিদ্ধ নাগরিকতা আছে সেটা কিভাবে লাভ করা যায়। তো অনুমোদন সিদ্ধ নাগরিকতা লাভ করার জন্য বিভিন্ন উপায় আছে। প্রথম উপায় হচ্ছে যে আমি যদি উক্ত কোনো একটি রাষ্ট্রের সরকারি চাকরিতে যোগদান করি বা সেখানে সেনাবাহিনীতে যোগদান করি, সেখানে সম্পত্তি কিনি, বিয়ে করি, তাহলে আমি সেই দেশের নাগরিক হয়ে যাওয়ার জন্য এলিজিবল হয়ে যাব। এছাড়া কি, যে রাষ্ট্র কর্তৃক বিভিন্ন শর্ত থাকে যে আমাকে XYZ রাষ্ট্রের নাগরিক হতে গেলে আমাকে 5 বছর, 10 বছর, 15 বছর থাকতে হবে, সেখানের যা নিয়ম নীতি আছে মেনে চলতে হবে, সেখানের ভাষা শিখতে হবে, আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকলে হবে না। তো এরকম একাধিক আর কি ক্রাইটেরিয়া থাকে যেগুলো ম্যাচ হলে তবে আমি অপর দেশ আমাকে নাগরিকত্বর অনুমোদন বা পারমিশন দিতে পারে। এটা অ্যাকচুয়ালি কৃত্রিম নাগরিকত্ব বলা হয়, কারণ কি আমি তো নর্মালি ও দেশে জন্মাইনি, আমি তার ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার মাধ্যমে ওই রাষ্ট্রের সিটিজেন হিসাবে আখ্যা পাচ্ছি। তো এই এই যে অনুমোদন সিদ্ধ নাগরিকতারও আবার দুটি ভাগ আছে। একটা হচ্ছে পূর্ণ নাগরিক, মানে আমরা বুঝতে পারছি যে এরা পরিপূর্ণ সব রকমের অধিকার পাচ্ছে। এবং এইগুলো কোথায় দেখা যাচ্ছে? ভারত বা ব্রিটেনে, অর্থাৎ 10 বছর, 12 বছর ভারতের যে ক্রাইটেরিয়া আছে এবং অন্যান্য ভারতীয় ভাষা শেখা, এই যাবতীয় ক্রাইটেরিয়া হয়ে গেলে আমি কোনো বাইরের লোক যখন ভারতের নাগরিক হয়ে যাচ্ছে, সে সমস্ত রকমের সামাজিক, রাজনৈতিক সব অধিকার ভোগ করতে পারছে। অথচ এটা ছাড়াও আরেক ধরনের নাগরিকতা আছে, সেটা হচ্ছে আংশিক নাগরিক। অর্থাৎ আমি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে দিলেও আমি যদি আমেরিকার ওই গোল্ডেন সিটিজেন হয়েও যাই, স্টিল আমি কিছু অধিকার থেকে বঞ্চিত থাকবো। যেমন কোনো ভারতীয় বংশোদ্ভূত যে ভারত থেকে ডাইরেক্ট আমেরিকায় গিয়ে পেয়েছে নাগরিকত্ব, ভিসা, গ্রিন কার্ড পেয়ে গিয়েছে, এমন মানুষও চাইলে কিন্তু তাদের বড় বড় যে রাজনৈতিক পদগুলো আছে তার জন্য ভোটে লড়তে পারবে না। কখনোই কোনো ভারতীয় বা যে কোনো বংশোদ্ভূত মানুষ আমেরিকায় গিয়ে আমেরিকান রাষ্ট্রপতির পদে ভোটে লড়তে পারবে না। এটাকে কি বলা হচ্ছে? আংশিক নাগরিক। আর পূর্ণ নাগরিক কারা? যারা অনুমোদন পেয়ে গেছে যে আমি সেখানে সমস্ত রকমের অধিকার ভোগ করব, ইনক্লুডিং রাজনৈতিক অধিকার। এছাড়া এটা আমরা জেনে গেলাম ব্যক্তিগতভাবে আমরা কি করে সেই নাগরিকত্ব পেতে পারি। এবার হচ্ছে সমষ্টিগত রূপ ভাবে আমরা কিভাবে নাগরিকত্ব পেতে পারি। সেটা হচ্ছে যখন একটি রাষ্ট্র কোনো একটা অংশ অপর রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন সেখানের অধিবাসীরাও ডাইরেক্টলি ওই রাষ্ট্রের পার্ট হয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে, সিকিম ভারতবর্ষের অংশ ছিল না। ভারত 1947 সালে স্বাধীনতা পেলেও দীর্ঘ অনেক বছর শুধু সিকিম বলে নয়, গোয়া, দমন-দিউ এগুলো আর কি পর্তুগিজ ওলন্দাজ এদের কলোনি হিসাবে ছিল। তো এই আমি সিকিমের এক্সাম্পলটা দিচ্ছি। 1975 সালে সিকিম ভারতের অন্তর্গত হয়, এবং সিকিম যখন ভারতের অন্তর্গত হচ্ছে, শুধুমাত্র সিকিমের ভূখণ্ডটা তো ভারতের পার্ট হচ্ছে না, প্লাস সেই ভূখণ্ডে বসবাসকারী লোকজনও ভারতের পার্ট হয়ে যাচ্ছে। তখন তারা সিকিমের অধিবাসী থেকে হয়ে যাচ্ছে ভারতের অধিবাসী। তো একসঙ্গে অনেকগুলো মানুষ ভারতের নাগরিকত্ব লাভ করছে। এটাকে বলা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। এবার আসছি নাগরিকতা বিলুপ্ত হয় কি কিভাবে। তো একাধিকভাবে বিলুপ্ত হয়। প্রথমে আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে একজন মানুষ একটা রাষ্ট্রেরই নাগরিক হতে পারে। তো আমি একসঙ্গে 4-5টা জায়গায় যদি নাগরিকত্ব অ্যাপ্লাই করি, তো আমার সেখানে গন্ডগোল হবে, একটা না একটা রাষ্ট্রের নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যাবে। আমি যদি অপর দেশের নাগরিকত্ব পেয়ে যাই, সাপোজ আমি জাপান বা জার্মানির নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছি, যাবতীয় ক্রাইটেরিয়া ফুলফিল করেছি, তো আমি সেখানে নাগরিকত্ব পেয়ে গেছি, তাহলে তখন কিন্তু আমার ভারতবর্ষের যে নাগরিকতা, সিটিজেনশিপ, আমার কাছে সেই অধিকার আর কিছু থাকবে না, আমার কাছে পুরোটা বিলুপ্ত হয়ে যাবে। এছাড়া কি, যে কোনো মহিলা যদি বিদেশি কোনো লোককে বিয়ে করে, তাহলে তার স্বামীর নাগরিকতা লাভ করে।
তার সামনে। এছাড়া এখানে একটা এক্সেপশনাল কেস আছে হচ্ছে যে জাপানের কোনো মহিলাকে যদি বাইরের কোনো অন্য পুরুষ গিয়ে বিয়ে করে, তাহলে সেই পুরুষ আবার জাপানের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। আর এখানে শুধু আর কি মহিলা যদি বিদেশিকে বিয়ে করে তার স্বামী নাগরিকত্ব, এটা একটু ব্রড ভাবে বললে হয় কি, এখন যেহেতু অনেক দেশেই সেম সেক্স ম্যারেজটা লিগালাইজ হয়ে গেছে, তো সেখানে যারা সেম সেক্সের কাপল তারাও এই সুযোগ সুবিধার আওতায় পড়ে। এছাড়াও যদি বিদেশে কেউ কোনো স্থায়ী সম্পত্তি কেনে, সেখানেও তাহলে তার নিজের দেশের নাগরিকত্ব বিলুপ্ত হচ্ছে, বা সে এমন কোনো গুরুতর অপরাধ করলো যে দেশই তাকে বহিষ্কার করে দিল, সেখানে সে একটা রাষ্ট্রহীন ব্যক্তি হয়ে যাচ্ছে, সে অন্য দেশে অ্যাপ্লাইও করতে পারছে না নাগরিকত্বের জন্য। এছাড়া দেশদ্রোহিতার অপরাধ করলে, নিজের দেশের বিশাল কোনো ক্ষতি করছে এরকম মানসিকতা থাকলে, এরকম কাজের সঙ্গে যুক্ত থাকলে, তখনও সেই লোকের নাগরিকত্ব বিলুপ্ত হচ্ছে। এছাড়া ভারতীয় নাগরিকতা নিয়ে এবার আমরা মেন আলোচনায় আসছি। তো ভারতবর্ষের সংবিধানে নাগরিকত্ব নিয়ে যে আলোচনাটা আছে, সেখানে নাগরিক এই শব্দটার এক্সাক্ট সংজ্ঞা ডিফাইন করা নেই, কিন্তু ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় বা আর্টিকেলে নাগরিকত্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, যে কারা নাগরিক হবে, কারা হবে না, পার্টিশনের কি ভূমিকা, কত সালের পর ভারতে আসলে সে নাগরিক হবে বা হবে না, যাবতীয় ডিসকাশন কোথায় আছে 5 থেকে 11 নম্বর ধারায়। তো এই 5 নম্বর ধারায় প্রথমে কি আছে, তারা বলছে যে সংবিধান কার্যকরী হওয়ার সময় যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করছিল বা যাদের বাবা মার মধ্যে একজন ভারতীয়, তারাই ভারতের নাগরিক হিসাবে সেই অধিকার সমস্ত ভোগ করতে পারবে। এছাড়া 9 নম্বর ধারায় ভারতীয় নাগরিকত্ব কি কি করলে আমার বিলুপ্ত হয়ে যাবে সেই নিয়ে ডিসকাশন আছে। 5 নম্বর ধারায় আছে যে কখন আমি নাগরিকত্ব পাবো, 9 নম্বর ধারায় আছে কি করলে বা কখন আমার নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যাবে। এবার 11 নম্বর ধারায়, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এখানে আছে যে পার্লামেন্ট, আমাদের যে ভারতের আইনসভা, সে আমাদের ভারতের নাগরিকত্ব সম্পর্কে বিভিন্ন আইন তৈরি করতে পারবে। পুরনো আইন যা আছে সেখানে যদি চাই সে কিছু কারেকশন করবে, সেই কারেকশন করতে পারবে। নাগরিকত্ব অর্জন বিলোপ যাবতীয় বিষয়ে তার আইন তৈরি করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, কি আর্টিকেল নাম্বার 11 অনুযায়ী, 11 নম্বর ধারা অনুযায়ী। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট, এগুলো খুব মানে এইখান থেকেই শর্ট গুলো দেবে, এর বাইরে তেমন কিছু দেওয়ার নেই। তো এখানে কি যে 1955 সালের 3 থেকে 7 নম্বর ধারায় ভারতের নাগরিকত্ব অর্জনের মোট কটি পদ্ধতি আছে? 5টি পদ্ধতি আছে। এবার ভারতীয় নাগরিকত্ব আইন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এখনো অব্দি 9 বার সংশোধন হয়েছে। পার্লামেন্ট তার অধিকার, নাগরিকত্ব আইন পরিবর্তন করার অধিকার কি 9 বার প্রয়োগ করে ফেলেছে। কবে কবে? প্রথমে 1957 সালে, 1960, 1985, 1986, 1992, 2003, 2005, 2015 এবং সবার লাস্ট 2019, যেটা ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ আসলো, যেটা নিয়ে প্রচুর দেশ জুড়ে আর কি শোরগোল হলো, প্রতিবাদ হলো। তারপরে ওটা তো এখনো অব্দি কোনো আপডেট বিশেষ কিছু নেই, বাট ওখানে অনেক কিছু কন্ট্রাডিক্টরি প্রবলেমেটিক ব্যাপার ছিল, যার জন্য এত বড় প্রোটেস্ট হয়েছিল দেশ জুড়ে। যাই হোক, তো 1985 সালে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আসামে বাংলাদেশিরা ঢুকে যাচ্ছে ভারতীয় বলে, এই নিয়ে আসামের মানুষরা মনে করছিল যে তাদের পপুলেশন কমে যাচ্ছে, বাইরের লোক নিজেদের ভারতীয় দাবি করে ঢুকে যাচ্ছে, ভারতীয় আইনের ফাঁক ফোকর দিয়ে তারা নাগরিকত্ব লাভ করে যাচ্ছে, আসামের লোকেরা নিজেদের আইডেন্টিটি হারিয়ে ফেলছে। এই নিয়ে আসামে একটা বিরাট আন্দোলন দেখা যায়, এবং তার ফলস্বরূপ আর কি নতুন একটা সংশোধনী আইন আসছে। কবে? 1985-তে। কবে? 1985-তে। এরপরে আবার 1992-এ ভারতের নাগরিকতা সংশোধন আইন অনুযায়ী একটা বলা হচ্ছে যে ভারতের নাগরিক হওয়ার জন্য কত বছর থাকতে হবে ভারতে? 7 বছর, কিন্তু ইন জেনারেল 10 থেকে 12 বছর থাকার কথা বলা হয়। তো এই রইলো আমাদের নাগরিকত্ব সম্পর্কে যাবতীয় আলোচনা। এখান থেকেই মেজরলি এই ভিডিওগুলোই বারবার যদি রিপিটে দেখে, আই গেস এক্সামে কোনো কিছু ছেড়ে আসতে হবে না। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।